ওকে, আমি ক্লাসের শেষে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই পিডিএফ ফাইল এবং সমস্ত ফাইলগুলো পাবেন। তো আমরা প্রথমেই ক্লাসে চলে যাই, তারপরে ক্লাস শেষ করে সবারই সমস্যা তাহলে আমাদের কাজের গতি অনেক অংশেই বেড়ে যাবে। তো কিভাবে এর কাজগুলো করবেন এবং কি কি অবলম্বন করলে আপনার খুব সহজেই কাজ করতে পারবেন, আজকে এই ক্লাসের মূল বিষয় এটাই। তো আপনাদের দের জন্য সুবিধার্থে আমি লেকচার শিট তৈরি করে রেখেছি। এটা ক্লাসের শেষে লেকচার শিটে পেয়ে যাবেন। একেবারে কিবোর্ডের A to Z দেওয়া আছে, যেগুলা সচরাচর আমার দৈনন্দিন কাজে ব্যবহার করা প্রয়োজন হয়, সেগুলোই কিন্তু এই লেকচার শিটে তুলে ধরা হয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডের যে লেআউট, এই যে কিবোর্ড, এটি একটি ইনপুট ডিভাইস। কোনগুলোর কি নাম এখানে স্টেপ বাই স্টেপ লেকচার শিটের ছবি সহকারে দেওয়া আছে। আপনি হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। এই স্ক্রিনে দেখবেন যে একটা কিবোর্ডের লেআউট দেওয়া আছে, অর্থাৎ ছক দেওয়া আছে। এই লেআউটটি কিবোর্ডের কোন অংশগুলোর কি নাম সেটা কিন্তু এখানে সুন্দরভাবে একবারে মার্কিং করা করা আছে। আপনারা যদি একবার লক্ষ্য রাখেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এখান থেকে একটা কিবোর্ডকে মূলত 5টা অংশে ভাগ করা হয়েছে। একটা কিবোর্ডকে মোট 5টা অংশে ভাগ করা হয়েছে এবং কিবোর্ডে দুই ধরনের অংশ থাকে। একটা হচ্ছে নর্মাল যে কিবোর্ডগুলো আমরা ব্যবহার করি সেইটা, আর একটা হচ্ছে মাল্টিমিডিয়া কিবোর্ড। নর্মাল কিবোর্ডে সচরাচর 104টা থেকে 110টা বাটন থাকে, অর্থাৎ এই কিগুলো থাকে। এবং মাল্টিমিডিয়া যে কিবোর্ডগুলো থাকে সেগুলো হচ্ছে অনেকগুলো এক্সট্রা ফিচার বাটনগুলো থাকে। তো আমরা নর্মালি যেহেতু এই নর্মাল কিবোর্ডগুলোই ব্যবহার করি সচরাচর, সেহেতু আমরা এই জিনিসগুলোই দেখব। আর এই কিবোর্ডগুলার কোনো কোম্পানি হয়তো কম রাখতে পারে এই কিগুলো, আর কোনোটাতে বেশি থাকতে পারে। তবে নর্মালি একটা কিবোর্ডে 104টা থেকে 110টা বাটন থাকে আর কি। তো এখান থেকে যদি প্রশ্ন থাকে যে কিবোর্ডে কতগুলো কি থাকে, তাহলে আমরা বলবো 104টা থেকে 110টা। এখন এই 104টা থেকে 10টার মধ্যে কিছু ভাগ আছে। এই পুরা যে কিবোর্ডের লেআউটকে এটা 5টা অংশে ভাগ করা হয়েছে। এখন কি কি 5টা ভাগ করা হয়েছে সেটা হচ্ছে, প্রথম যে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে ফাংশন কি। আমরা যদি নর্মালি এই কম্পিউটারের যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনের যে স্টার্ট বাটন আছে সেখানে যদি ক্লিক করে আমরা এখানে লিখি OSK, অর্থাৎ অন স্ক্রিন কিবোর্ড, এটার সংক্ষেপ হচ্ছে OSK। এটা লেখার পর যদি সার্চ করি তাহলে আপনার কম্পিউটারে একটা ডিফল্ট আকারে দেখবেন যে একটা কিবোর্ড চলে এসছে। এই যে দেখুন এখানে লেখা আছে অন স্ক্রিন কিবোর্ড, এটাকে সংক্ষেপে আপনি সার্চ করবেন OSK। এখানে যখন ক্লিক করবেন অর্থাৎ OSK, তখন দেখবেন যে অটোমেটিক কিন্তু আমাদের যে সার্চের অংশ থেকে আমাদের কিবোর্ডটি কিন্তু চলে আসবে। আমি আবারও সার্চ করি। ওকে, এখানে যখন সার্চ করলাম এবং ওয়ান স্ক্রিন কিবোর্ডে ক্লিক করলাম, দেখবেন যে আপনার কম্পিউটারের স্ক্রিনে এক্সট্রা একটা কিবোর্ড কিন্তু চলে আসবে। এই যে দেখুন এক্সট্রা কিন্তু কিবোর্ড চলে এসছে। এই যে একটা এক্সট্রা কিবোর্ড চলে এসছে। এই কিবোর্ড, এটা হচ্ছে একটা নর্মাল একটা কিবোর্ড। এখান থেকে সব অপশনগুলো থাকবে না, তবে সচরাচর আমরা মাউস ক্লিক করে যদি করতে চাই সেক্ষেত্রে এই কিবোর্ডই ব্যবহার করব, হ্যাঁ, বা ব্যবহার করা যাবে। তো এইটাই হচ্ছে নর্মালি একটা কিবোর্ড। এটা কিবোর্ড সব কম্পিউটারই থাকে। আর আমরা যে এক্সট্রা যে কিবোর্ডগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু অনেকগুলা অপশন থাকে। তো এখান থেকে দেখুন যে ফাংশন কি, কিবোর্ডকে যেটা বললাম যে প্রথমে 5টা অংশে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ফাংশন ভাইয়া কি। ভাইয়া কিছু বলছিলেন? কিবোর্ডটা কিভাবে আনছিলেন আবার একটু কিবোর্ডটা কিভাবে আনছিলেন আবার একটু দেখে দিলে ভালো হয়। বুঝলাম না। আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, একটু আবার যদি বলতেন। যে নর্মাল কিবোর্ডটা যে আনলেন জি, প্রিন্টারে ওইটা আর ওটা আবার দেখাবো। স্যার বলছিলাম যে ওই মনিটরে, হ্যাঁ,
কিবোর্ডটা আবার একটু দেখাইবেন, দেখাই দিলে ভালো হয়। হ্যাঁ, ওটা হচ্ছে যে আপনার যে নরমালি স্টার্ট মেনু রয়েছে, সেই স্টার্ট মেনুতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার দেখবেন যে অনেকগুলা যেভাবে আমি নরমালি কোনো প্রোগ্রাম সার্চ করি, সেই সার্চ বার চলে আসবে। আসার পর এখানে জাস্ট লিখবেন ওএসকে। ওএসকে মানে ওয়ান স্ক্রিন কিবোর্ড। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন যে আপনার যে এক্সট্রা যে কিবোর্ড সেটা কিন্তু আপনার স্ক্রিনে চলে আসবে এবং এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে যদি ক্লিক করি, এখন আমি এখানেই যে মাউস ক্লিক করে যদি নিয়ে আসতে চাই, যেমন হ্যাঁ, এখানে দেখবেন KEY, এই যে দেখুন আমি ক্লিক করে এইটা কিন্তু নিয়ে আসতে পারছি, টাইপ করতে পারছি, তাই না? তো এখান থেকে এইভাবেই আপনি এক্সট্রা কিবোর্ড ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে এক্সট্রা কিবোর্ড ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনার এটা নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে দেখবেন যে এই যে দেখুন আমরা অনেকগুলো কিবোর্ড দেখতে পাচ্ছি। তো যেটা বললাম যে মাল্টিমিডিয়া কিবোর্ড সচরাচর দেখবেন যে আপনার ১০৪টা থেকে ১১০টার মধ্যে যে বাটনগুলো থাকে তার চাইতে অনেক কিন্তু এক্সট্রা কিছু বাটন থাকে। যেটা হচ্ছে অডিও, ভিডিও, এগুলো গান বাজার ক্ষেত্রে কিছু এক্সট্রা থাকে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনেকগুলো এক্সট্রা কি দেওয়া আছে। তো এটা হচ্ছে মাল্টিমিডিয়া কিবোর্ড। এছাড়াও অনেকগুলো নাম আছে। তো আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা নরমালি কিবোর্ডগুলো এখন চিনি। তো এখান থেকে আমাদের যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে যে কিবোর্ডের যে পিকচারটা। তো কিবোর্ডকে ৫টা অংশে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ফাংশন কি। ফাংশন কি বলতে বোঝাচ্ছে যে একটা কিবোর্ডের F1 থেকে শুরু করে F12 পর্যন্ত। এই যে দেখবেন যে উপরে নরমালি এটা উপরে থাকে। এই যে এখান থেকে দেখবেন F1, F2, F3 করে ১২টা এখানে কি রয়েছে। তো এইগুলোকে বলা হয় ফাংশন কি। এই ফাংশন কি এর যে বাটনগুলো রয়েছে সেটা হচ্ছে একেকটা প্রোগ্রামে একেক রকম ব্যবহার করবে। নরমালি এখান থেকে যে ১২টা কি আছে, ১২টা কির মধ্যে F1 যে বাটনটা রয়েছে সেটা হচ্ছে যেকোনো প্রোগ্রামের হেল্প নামে আম একটা এটা বাটন। জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ওই প্রোগ্রামটার হেল্প মেনুটা চলে আসবে। এছাড়াও F2, F3, F4, 5, 6 এই থেকে ১২টা পর্যন্ত এই ১১টা যে বাটন রয়েছে সেটা হচ্ছে একেকটা প্রোগ্রামে একেক রকম কাজ করবে। যেমন অনেক সময় F2 এ আপনার আ রিনেম হয়, হ্যাঁ? একেকটা ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে। তো এখান থেকে আমি আপনাদের যে শিটটা দিয়েছি, এই শিটে সুন্দরভাবে কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এতগুলো মানে শর্টকাট মনে রাখার দরকার নাই। যেগুলা আপনার ডকুমেন্টে কাজ করার সময় ক্ষেত্রে ব্যবহার করা হয় সেইগুলোই কিন্তু ব্যবহার করবেন। না হলে দেখবেন যে অনেক কিছু মনে রাখতে গিয়ে যেটা বেশি সচরাচর প্রয়োজন হয় সেটাই কিন্তু ভুলে যাবেন। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আমি লেকচার শিটে দিয়ে রেখেছি একবারে আ কোন প্রোগ্রামটার কি নাম বা কোন শিটের কি নাম এখানে দেওয়া আছে। একটু জাস্ট এখানে ওপেন করি তাহলে বুঝতে পারবেন। আজকে একটু ওয়াইফাই স্লো কাজ করছে মনে হচ্ছে। এই যে দেখুন এখানে দিয়ে দিয়েছি যে F1 এ কি বাটন কাজ করে। এই যে দেখুন হেল্প ফাংশন বোঝার প্রয়োজন হয় যে কিবোর্ডের উইন্ডোজ কি বা F1 চাপ দিলে মাইক্রোসফট ওয়ার্ডে হেল্প হয়। তারপর হচ্ছে F2 এ হচ্ছে এই যে দেখুন শুধুমাত্র F2 চাপ দিলে রিনেম, হ্যাঁ? রিনেম করা যায় অথবা এই যে কিবোর্ড থেকে অল্টার, কন্ট্রোল এবং F2 চাপ দিলে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট খুলবে। অর্থাৎ আমরা যে এই যে মাইক্রোসফট ওয়ার্ড এই যে গতকালকে যেমন প্রোগ্রামটা দেখিয়েছিলাম, এখানে বুঝাচ্ছে যে কিবোর্ড থেকে অল্টার, কন্ট্রোল আর F2 যদি প্রেস করেন তাহলে এই যে এখান থেকে যে ওপেনের যে বক্স এইটা কিন্তু ওপেন হবে। এই যে দেখুন এই যে ওপেন। আমরা গতকালকে যেটা দেখিয়েছিলাম যে ফাইলে গিয়েছিলাম, ফেলে গিয়ে এখানে ওপেনে ক্লিক করেছিলাম। ক্লিক করার পর এখান থেকে কম্পিউটার এবং ব্রাউজে ক্লিক করেছিলাম। এই এতগুলো যাবার পর এখান থেকে এই যে ওপেনের যে বক্সটা সেটাও এসছিল। এখন যদি আপনি শর্টকাট ব্যবহার করতে চান যে এতগুলো আমি ঝামেলা করব না, জাস্ট আমি কিবোর্ডের সাহায্যেই ওপেন বক্সটা নিয়ে আসবো। সেক্ষেত্রে কন্ট্রোল ওয়াল্টার F2 যখন প্রেস করবেন অটোমেটিক কিন্তু আপনার ওইটা চলে আসবে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে শর্টকাট লিখা আছে। এই যে দেখুন সুন্দরভাবে লিখে রেখেছি। তারপর হচ্ছে
কন্ট্রোল F2 যদি করেন তাহলে প্রিন্ট প্রিভিউ হবে, অর্থাৎ এইটা প্রিন্ট করার সময় কেমন হবে না হবে এগুলো যদি দেখতে চান, যেমন হচ্ছে কন্ট্রোল F2 প্রেস করলাম, দেখবেন যেটা প্রিন্ট প্রিভিউ আকারে দেখাবে। অর্থাৎ আমি যদি এই পেজটা প্রিন্ট দিতে যাই, সেক্ষেত্রে হচ্ছে দেখবেন যে প্রিন্ট আগের অবস্থায় কেমন হয় এটা এখানে দেখাবে। এই যে দেখুন, দেখা যাচ্ছে। যেমন এইটা হচ্ছে ফাইল মেনুতে ছিল, গত ক্লাসে আমরা দেখেছি, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো এটাও কিন্তু একটা কিবোর্ডের শর্টকাট। আপনি সহজেই ফাইলে ক্লিক করে আপনি কিবোর্ড থেকে সহজেই কন্ট্রোল F2 প্রেস করলেই প্রিন্ট প্রিভিউ নিতে পারবেন। তো এইভাবে কিন্তু অনেকগুলো ফাংশন রয়েছে, যে ফাংশনগুলো আম, এ- একবার F1 থেকে শুরু করে F12 পর্যন্ত এক একটা এক এক রকম কাজ। হ্যাঁ, যেটা আসবে, যেমন দেখুন যে আম, সবচেয়ে যেটি বেশি ব্যবহার করা হয় যে এখান থেকে যে লেখা আছে, যে দেখুন যে F12 প্রেস করলে এখান থেকে সেভ বাটন চলে আসবে। হ্যাঁ, অথবা এই যে এখানে লেখা আছে দেখেন, শিফট F12 চাপ দিলে অটোমেটিক এই এই সেভের অপশনটি চলে আসবে। তো এইভাবে বিভিন্ন শর্টকাট রয়েছে, সেই শর্টকাটগুলো আপনারা আম, একের পর এক দেখে নেবেন। তো আমরা যেহেতু প্রোগ্রামটা করব বা শেষ করব মাইক্রোসফটে একবারে ফাইল থেকে হেল্প পর্যন্ত, যখন আমরা এই একের পর এক অপশনগুলো আম, শিখবো, তখন কিন্তু অটোমেটিক কিবোর্ডগুলো শর্টকাট কিন্তু জেনে যাব। হ্যাঁ, তো F1 থেকে F12 পর্যন্ত অটোমেটিক কিন্তু জেনে যাব। তো এটা আস্তে আস্তে আমরা এটা শিখবো, কোনো অসুবিধা নাই। তারপরে হচ্ছে দেখবেন যে কিবোর্ডের আরেকটা অংশ হচ্ছে টাইপিং কি। টাইপিং বলতে এ থেকে জেড পর্যন্ত যে কিবোর্ডের বাটনগুলো রয়েছে, এটাকে বলা হয় টাইপিং কি। হ্যাঁ, আমরা যে সচরাচর আমরা যখন টাইপ করি, তখন টাইপ করি কি এ থেকে জেড পর্যন্ত, এই যে টাইপ করার প্রয়োজন হয়। হ্যাঁ, এই যেমন দেখুন, এই যে কিবোর্ডে এই যে অংশগুলো, হ্যাঁ, এইগুলোকে বলা হয় টাইপিং কি। তাহলে এর আগে আমরা দেখলাম ফাংশন কি 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে টাইপিং কি, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত। এটা একটা কিবোর্ডের অংশ। তারপর হচ্ছে নিউমেরিক কি, নিউমেরিক বা নাম্বার কি বলা হয়ে থাকে। এই যে নাম্বার কি এবং নিউমেরিক কি এইখানে এই দিকে থাকে। হ্যাঁ, তাহলে এটাও একটা অংশ। তারপর হচ্ছে অ্যারো কি, এই যে দেখুন যে চারটা যে তীর চিহ্ন আছে, এটা হচ্ছে অ্যারো কি। আর এইগুলো যেটা, ওগুলো অ্যারো কি এর উপরে যেটা থাকে সেটা হচ্ছে কমেন্ট কিও বলা হয়, অপশন কিও বলা হয়। তো এখান থেকে এই যে এগুলোকে বলা হয় কমেন্ট কি। অনেকগুলো কমেন্ট আছে, এক একটা এক এক রকম। তো আমাদের কিবোর্ডে 5টা অংশ ভাগ করা হয়েছে। আমি আবারও একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে ফাংশন কি, এ থেকে জেড পর্যন্ত যেগুলো আমরা নর্মালি টাইপ করি সেটা হচ্ছে টাইপিং কি। এইটাকে বলা হয় অ্যারো কি, এই অংশটাকে বলা হয় কমেন্ট কি, আর এইটাকে বলা হয় নিউমেরিক বা নাম্বার কি। এই হচ্ছে 5টা অংশ, একটা কিবোর্ডের 5টা অংশে ভাগ। 1, 2, 3, আর একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে 5টা অংশে ভাগ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এই 5টা অংশকেই নিয়ে একটা কিবোর্ডের যাবতীয় কাজ করতে হয়। এখন এখান থেকে এই কিবোর্ডের গুলো কি কি কাজ আমরা এখন পর্যায়ক্রমে দেখব। তো নর্মালি আমি তো একটু ধারণা দিলাম F1 থেকে F12 পর্যন্ত। এটা আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম শিখব, তখন এটা এক একটা প্রোগ্রামে এক এক রকম কাজ করবে। তো আমরা যেটা শিখব সেটা হচ্ছে এখন অন্য যে বাটনগুলো রয়েছে, সেই বাটনগুলো কিভাবে কাজ করে। যেমন আমরা এখন শিখব হচ্ছে স্ক্যাপ। এই যে কিবোর্ডের সব উপরে বামে লেখা আছে ইএসসি, এটাকে বলা হয় স্ক্যাপ, সংক্ষেপে ইএসসি আছে। তো এই কিবোর্ডের কাজ কি আমি একটু দেখাই। এখন হচ্ছে যে দেখবেন যে এইটা হচ্ছে আমাদের মূল সফটওয়্যার। হ্যাঁ, এই মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে মূল সফটওয়্যার। আমরা যদি দেখবেন যে কন্ট্রোল ডি প্রেস করি, ডি প্রেস করলে দেখবেন যে এইরকম একটা ডায়লগ বক্স আসছে। তাহলে এখন দেখুন আমাদের আহ, এইটা হচ্ছে মূল সফটওয়্যার। এই সফটওয়্যারের অধীনে এই যে একটা ডায়লগ বক্স আসলো, সেটা হচ্ছে একটা ফন্টের একটা ডায়লগ বক্স। এখন কোনো ডায়লগ বক্সকে যদি বাতিল করার প্রয়োজন হয় বা ওই প্রোগ্রামটাকে ক্লোজ করার প্রয়োজন হয়, নর্মালি আমরা কি করি, এখান থেকে এই যে ক্রস করি, অথবা আমরা কি করি এখান থেকে ক্যান্সেল করে দিই। তাহলে এই প্রোগ্রামটা কেটে যায়। তো এইটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে খুব সহজে করতে পারবেন। সেটা হচ্ছে কি, কিবোর্ড থেকে স্কেপ চাপ দিতে হবে। অর্থাৎ এই যে আমরা যে কিবোর্ডটা দেখতে পাচ্ছি, কিবোর্ডে যে এই যে বাটনটা রয়েছে ইএসসি কর্নারে সব উপরে যেটা থাকে, সেটাকে বলা হয় স্কেপ। এই স্কেপে ক্লিক করলেই অটোমেটিক কিন্তু এইটা কেটে যাবে। এই যে আমাদের আবারও দেখাই, এই যে কিবোর্ড থেকে স্কেপ চাপ দিলাম, এই যে দেখুন
হারিয়ে গেল। তো এইভাবে কোনো কিছু বাতিল করার যদি প্রয়োজন হয়, প্রোগ্রামটা যদি ক্লোজ করার প্রয়োজন হয়, তাহলে escape ক্লিক করতে হবে। তবে আপনি যদি মূল যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটটি ওপেন থাকা অবস্থায় যদি escape প্রেস করেন, হাজার প্রেস করলেও কিন্তু কাটবে না। escape শুধুমাত্র চাপ দিলে কি হবে, সহায়ক যে অপশনগুলো আছে সেগুলো কাটবে। যেমন হচ্ছে আমি ধরেন স্টার্টে ক্লিক করলাম। তো স্টার্টে যখন ক্লিক করলাম দেখবেন যে আমার রিস্টার্ট মেনুতে অনেকগুলা অপশন আসলো। এখন এই অপশনগুলো কোথায় আসলো? আমরা যখন কি করলাম, এই স্টার্টে ক্লিক করলাম, অর্থাৎ স্টার্ট মেনুতে ক্লিক করলাম, এটার অধীনে এই জিনিসগুলো আসলো। তাহলে কি মেন হচ্ছে আমাদের এই স্টার্ট, আর এটার অধীনে যেটা হচ্ছে কি এই অংশগুলা, হ্যাঁ এই অংশগুলা। তাহলে এইটাকে বাতিল করার জন্য আমরা কিবোর্ড থেকে স্কেপ যদি প্রেস করি, তাহলে দেখবেন যে এটা হারিয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে স্কেপের কাজ। তাহলে স্কেপের কাজ হচ্ছে কোনো প্রোগ্রামকে বাতিল করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে দেখুন যেখান থেকে স্টেপ বাই স্টেপ আমরা এখন এখন আলোচনা করব যে কোথায় কোন কিবোর্ডে কি কাজগুলো কি, সেটা আমরা আলোচনা করব। তো এই যে দেখুন এখানে দেওয়া আছে বাতিল বলতে বাতিল বলতে কি বাতিল বোঝাচ্ছেন? বলতে ওই যে বললেন যে একটা প্রোগ্রামের উপরে যদি আরেকটা প্রোগ্রাম যদি কাজ যদি করি তখন ওইটা বাতিল করতে গিয়ে এসকেপ ব্যবহৃত হয়। জি জি জি, কিন্তু মূল সফটওয়্যারটি কিন্তু আপনার ক্লোজ হবে না। হ্যাঁ, শুধুমাত্র সহায়ক যে অপশনগুলো থাকবে বা ডায়লগ বক্সগুলো থাকবে বা প্রোগ্রাম থাকবে সেগুলো বন্ধ হবে, কিন্তু মূল সফটওয়্যার কিন্তু বন্ধ হবে না। যখন যেমন দেখেন এটা হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে মূল একটা সফটওয়্যার, তাই না? ওপেন হয়েছে। এখন এটাকে যদি আমি হাজার কিবোর্ড থেকে স্কেপ চাপ দিই তাহলে কিন্তু এটাও বাতিল হবে না। কিন্তু দেখবেন যে এটার অধীনে আমি যদি কোনো একটা বক্স নিয়ে আসি, দেখুন এই যে এটা নিয়ে আসলাম, এখন এইটাকে বাতিল করব বা এটা ক্লোজ করে দেব, তাহলে আমরা নর্মালি কি করি সেটা হচ্ছে যেখান থেকে ডায়লগ বক্সের নিচে থেকে ক্লোজ ক্যান্সেল করি, অথবা এই যে এখানে ক্রস চিহ্ন করে দিই, তাহলে অটোমেটিক ক্লোজ হয়ে যায়, তাই না? তো এইটা যদি আপনি কিবোর্ডে করতে চান, জাস্ট আপনার কি করতে হবে, কিবোর্ড থেকে স্কেপ চাপ দিলেই অটোমেটিক দেখবেন যে হারিয়ে গেল, ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে স্কেপের কাজ, আর কোনো কিছু না। এই জিনিসগুলো কিন্তু এই যে দেখুন আমাদের যে লেকচার শিট দেওয়া আছে, সুন্দরভাবে প্রতিটা একবারই স্টেপ বাই স্টেপ কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আমি প্রথমে আলোচনা করি, আপনারা যখন এই লেকচার শিটে পেয়ে যাবেন তখন কিন্তু আপনাকে এইটা দিয়ে দেওয়া হবে, আপনি পড়ে এটা দেখে নেবেন। যেমন এই যে দেখুন যে আমাদের যে লেকচার শিটে দেওয়া আছে, যে সুন্দরভাবে দেওয়া আছে, যদি কোনো ভুল কমেন্ট চলে আসে তবে কি এই কি চাপ দিলে ওই ভুল কমেন্ট বাতিল হয়ে যায়। শুধু ভুল কমেন্ট না, এটা হচ্ছে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ডায়লগ বক্স আছে, প্রয়োজনীয় কোনো ডায়লগ বক্স আছে, সেগুলো যদি বাতিল করার প্রয়োজন হয় তাহলে escape চাপ দিতে হবে। সেম কাজ, হ্যাঁ? মানে একটা কি অনেকগুলো কাজ করে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের কিবোর্ডের অংশ যেটা হলো সেটা হচ্ছে escape। ওকে। এবার তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্যাব। ট্যাবের অংশটা কি? ট্যাব হচ্ছে যে কিবোর্ডের এই যে দেখুন যে ২ টা অ্যারো চিহ্ন থাকে। এই যে এখানে অ্যারো ২ টা চিহ্ন থাকে। এটাকে বলা হয় ট্যাব। আমি যদি এখান থেকে আ অন স্ক্রিন কিবোর্ডটা নিয়ে আসি সেম একই। এই যে দেখবেন যে এই যে এখানে ট্যাব আছে। স্ক্যাপের নিচে এখানে ট্যাব রয়েছে। এইটাই হচ্ছে আপনার ট্যাব বাটন। তো এই ট্যাব বাটনের কাজ কি? আমি একটু দেখাই। আমরা আবারও মাইক্রোসফট ওয়ার্ডে যাই। ওকে। মাইক্রোসফট সর্টে গিয়ে আমি এখনই এই কার্সার পয়েন্টটা একটু বড় করছি। জাস্ট এখানে এই যে এখানে যে দেখুন আমি যখন ট্যাপ করব তখন একটা কার্সার পয়েন্ট আসছে। এটাকে বড় করলাম। এখন নরমালি আমি যদি এখানে মনে করেন যে এখানে লিখলাম নেম। লিখার পর আমরা যখন এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্স থেকে ফাঁকা রাখার প্রয়োজন হয় তাহলে কিবোর্ড থেকেই যে এখানে প্রেস করতে হয়। অটোমেটিক দেখুন এই যে প্রেস করতে হয়। এখন মনে করেন আমি এখানে একটা স্পেস দিচ্ছি ৫ বার। ১, ২, ৩, ৪, ৫। হ্যাঁ? এখানে আমি কোনো একটা কলাম দিলাম, দিয়ে মনে করেন যে একটা নাম লিখলাম। আবার এন্টার প্রেস করলাম। এন্টারের কাজ হচ্ছে এক লাইন থেকে দ্বিতীয় লাইন যাওয়া। এখন মনে করেন যে একটা আমি লিখলাম। এবার এখানে যদি আমি কি করি, উপরে যেহেতু ৫ বার স্পেস দিয়েছি, এখানেও যদি ৫ বার স্পেস দিই, ১, ২, ৩, ৪, ৫ এবার কলম দিয়ে দেখুন যে দিচ্ছি, তাহলে দেখুন আমাদের এই যে স্পেস যে দিলাম, এই স্পেসের কিন্তু এটার সোজাসুজি হয়নি। দেখুন অনেকগুলো কিন্তু গ্যাপ রয়েছে, তাই না? কারণ নরমালি আমরা স্পেস চাপ দিয়ে জাস্ট আপনাদের পছন্দ অনুযায়ী আপনি সোজা করতে পারবেন। কিন্তু এখানে কিন্তু একটা অসুবিধা হয়। অসুবিধা কোনটা? আপনি স্পেস দিয়ে যদি সোজা করতে চান, কোনো মতেই কিন্তু সোজা হবে না। যেমন দেখুন
এখানে আমি সোজা করতে চেয়েছিলাম যে উপরে যে কলম রয়েছে এটার একেবারে সোজা করতে, কিন্তু দেখুন নিচেটা কিন্তু একটু কম বেশি হয়ে গেছে। আমি আবারও যদি একটু কমাইতে চেষ্টা করি তাও দেখবেন যে এটা কিন্তু নিচের সমান হয়নি, উপরটা দেখুন কমে গেছে। তো এইটা হচ্ছে যে আপনি স্পেস চাপ দিয়ে সমান করতে পারবেন না। তো এই জন্য যেটা করতে হবে, সমানভাবে করার জন্য আপনাকে জাস্ট এখানে নিয়ে এসে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন। ট্যাব হচ্ছে যে একসাথে যে একটা যদি ট্যাব ক্লিক করেন একসাথে ৫টা স্পেস যেরকম সরে, হ্যাঁ? সেই অনুযায়ী সরবে। এভাবে ট্যাব চাপ দিবেন, অটোমেটিক কিন্তু এটা সরবে। এটা ট্যাবের একটা মাপ থাকে 0.25 বা 0.2, এগুলো কম বেশি করা যায়। তো নরমালি এটা থাকে। আপনি যতবার এটা ট্যাব প্রেস করবেন ততটুকু এখানে সরবে। এখন মনে করেন যে আমি এখানে ট্যাব প্রেস করছি ১-২ বার, হ্যাঁ? ট্যাব প্রেস করলাম। এবার এখান থেকে আমি এবার নিচের লাইনটা এখানে একবারে সমান করে দিই। ওকে। এবার ট্যাব প্রেস করলাম ১-২। এই যে দেখুন একটা সোজা একটা চলে আসছে। এখন যদি আমি দেখাই যে এই যে লাইনটা দেখুন একেবারে সমান হয়েছে, পারফেক্ট। তাহলে আপনার নির্দিষ্ট মাপ ঠিক রাখার জন্য, রেঞ্জ ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে ট্যাব প্রেস করতে হবে। যদি একই পজিশনে রাখতে চান। এটাই হচ্ছে ট্যাবের কাজ। তো সবসময় চেষ্টা করবেন যে একই লেভেলে রাখার জন্য সবসময় ট্যাব চাপ দিতে হবে। কারণ ট্যাবের মাপটা সেম। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপস লক। এই ক্যাপস লকের কাজ হচ্ছে কিবোর্ডে আপনি যদি এই ধরেন ক্যাপস লক আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে যা টাইপ করবেন সব লিখার দেখবেন যে বড় হবে। আর এই ক্যাপস লক যদি আবার ক্লিক করেন, ক্লিক করার পর আপনি যা টাইপ করবেন লেখাটা কিন্তু সব স্মল হবে। এখানে আরেকটা বুঝার পদ্ধতি হচ্ছে যে আপনি যখন কি করবেন, এই ক্যাপস লক অন করবেন, অন থাকা অবস্থায় আমরা তো নরমালি যখন টাইপ করছি কি হচ্ছে বড় হাতের হচ্ছে, ক্যাপিটাল লেটার হচ্ছে, কিন্তু আরেকটা বুঝার পদ্ধতি হচ্ছে আপনার কিবোর্ডের দিকে তাকাবেন, তাকার পর দেখবেন যে আপনার কিবোর্ডে ৩টা লাইট থাকে কিন্তু, হ্যাঁ? ৩টা অবশ্যই লাইট দেখতে পাবেন। সেটা হচ্ছে কি এই যে কথাটা লিখা থেকেও অনেক কিবোর্ডে কিন্তু শিফট থাকে না। এই যে এরকম একটা আইকন দেখতে পাবেন। তো শিফটের কাজ হচ্ছে, আমি আবারও দেখাই, শিফটের কাজ হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত শিফট প্রেস করে থাকবেন অর্থাৎ চাপ দিয়ে থাকবেন। যেমন দেখুন আমি এখানে দেখাই, ওকে, এই যে দেখুন এখান থেকে শিফট চাপ দিয়ে ধরে থাকছি। ধরার পর আপনি যা টাইপ করবেন, এই যে দেখুন আমি শিফট চাপ দিয়ে ধরে থাকছি এবং যা টাইপ করছেন দেখুন সব বড় হাতের হচ্ছে। এই যে যতক্ষণ পর্যন্ত শিফট চাপ দিবেন ততক্ষণ কিন্তু বড় হাতের হবে। শিফট দেখুন আমি ছেড়ে দিলাম, এখন টাইপ করছি দেখুন সব স্মল লেটার হচ্ছে। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি শিফট চাপ দিবেন যা টাইপ করবেন সব বড় হাতের হবে, শিফট ছেড়ে দিবেন দেখবেন যে এই যে দেখুন সব স্মল লেটার হচ্ছে। কিন্তু একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কি আপনি যদি ক্যাপস লক অন করে রাখেন, অন করা অবস্থায় আমরা তো জানলাম যে ক্যাপস লক অন থাকা অবস্থায় আপনি যা টাইপ করবেন সব বড় হাতের হবে। কিন্তু শিফট অন ক্যাপস লক অন থাকা অবস্থায় আপনি যদি শিফট প্রেস করেন তাহলে দেখবেন যে তার বিপরীত কাজ করবে। কারণ আমরা তো জানলাম যে শিফট যতক্ষণ পর্যন্ত প্রেস করব, চাপ দিয়ে ধরে থাকবো, যা টাইপ করবো বড় হাতের হবে। কিন্তু এখন দেখেন আমি শিফট প্রেস করছি কিন্তু ছোট হাতের হচ্ছে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার হয়তো ক্যাপস লকটা একসাথে অন করা আছে। যেমন দেখুন আমার কিন্তু ক্যাপস লকও অন করা আছে, শিফটও এখন চাপ দিয়ে ধরে আছি। কিন্তু চাপ দিচ্ছি যে দেখুন সবই স্মল লেটার হচ্ছে। কিন্তু আমার তো ক্যাপিটাল লেটার হওয়ার কথা ছিল। কারণ আমি অলরেডি ক্যাপস লক অন করা আছে। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি দেখা যাচ্ছে শিফট প্রেস করে ছোট লিখা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ক্যাপস লকটাও অন রয়েছে। এটা কিন্তু আমরা প্রায় অনেকেই দেখেছি যে এটা সমস্যা পড়ে যান। তখন বলবেন যে কিবোর্ডে কি ব্যাপার কাজ করছে না, উল্টোপাল্টা কাজ করছে ইত্যাদি, ইত্যাদি মনে করবেন। কিন্তু এটা সমস্যা কিছু না। এটা হচ্ছে জাস্ট প্রোগ্রামটাও অন করা থাকে সেজন্য আরকি। তো এইটাই হচ্ছে শিফটের কাজ। ঠিক একই পদ্ধতিতে দেখবেন যে শিফট কিন্তু কিবোর্ডে ২ টা। হ্যাঁ? এই যে দেখুন ডানেও একটা শিফট রয়েছে, বামেও একটা শিফট রয়েছে। এই যে ডানেও শিফট রয়েছে, বামেও শিফট রয়েছে। হ্যাঁ? যে এই ২ টা। তাহলে একটা কিবোর্ডে শিফটের সংখ্যা হচ্ছে ২ টা। ওকে। তারপর হচ্ছে দেখবেন যে কন্ট্রোল, এই যে কন্ট্রোল বাটন রয়েছে, এই কিবোর্ডে কন্ট্রোল কিন্তু ২ টি। এই যে দেখতে পাচ্ছেন ডানেও কন্ট্রোল রয়েছে, বামেও কন্ট্রোল রয়েছে। ২ টার কাজ একই। আপনি যদি সারাদিন কন্ট্রোল চাপ দিয়ে ধরে থাকেন তাহলে কিন্তু কাজ করবে না। কন্ট্রোল কখন কাজ করে? যখন অন্যজনের সহযোগিতা নিবে তখনই কন্ট্রোল কাজ করবে। তাছাড়া কিন্তু কাজ করবে না। তাহলে কন্ট্রোলের কাজ হচ্ছে যে একের ও ও আরেকজনের সহযোগিতা ছাড়া কন্ট্রোল নিজে কাজ করতে পারে না। হ্যাঁ? এখন যদি আমি করি কন্ট্রোল ডি প্রেস করি দেখবেন যে একটা ডায়ালগ বক্স চলে আসবে। হ্যাঁ? এই যে দেখবেন
কন্ট্রোল ডি প্রেস করছি, কন্ট্রোল ডি, দেখবেন যে এই যে ডায়লগ বক্স চলে আসলো, এই যে। তাহলে কি আমি এটার অধীনে আরেকটা কাজ করছি, তাই না? আমি যদি আবারও কি করি, এখান থেকে যেটা দেখলাম, কন্ট্রোল প্রেস করলাম, সি প্রেস করলাম, আর কিবোর্ড থেকে কি F2 প্রেস করব, হ্যাঁ? তাহলে দেখবেন ওই যে সেভ বয়েজের যে বক্স, সেটা কিন্তু চলে আসবে। তাহলে এইভাবে কন্ট্রোল নিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন হচ্ছে আহ, যদি মনে করেন যে প্রিন্ট করবেন, তাহলে কি কন্ট্রোল পি, তাহলে দেখেন যে একটা ডায়লগ বক্স আসবে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কন্ট্রোলের নিজস্ব কোনো ক্ষমতা নেই, যত হয়তো অন্য জনের সহযোগিতা না নেয় তখন কাজ করতে পারবে না। তো এটাই হচ্ছে কাজ। আর কম্পিউটারের একটা শর্টকাট আমি গতকালকেও, কম্পিউটারের শর্টকাট সেটা হচ্ছে প্রায় 95% শর্টকাট প্রথম অক্ষর। হুম। যেমন হচ্ছে কন্ট্রোল বি মানে বোল্ড, কন্ট্রোল এস মানে হচ্ছে সেভ, অর্থাৎ সেভের প্রথম অক্ষর। তো এইগুলো আস্তে আস্তে আমরা শিখে যাব কিবোর্ডের ব্যবহারগুলো। তো এই টেকনিকটা ভালোভাবে রাখবেন। তারপর হচ্ছে এই যে এখানে কন্ট্রোল এবং ওয়াল্টারের মাঝে একটা আইকন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় উইন্ডোজ। এই উইন্ডোজে যখন ক্লিক করবেন তখন স্টার্ট মেনু আমরা যে যে দেখতে পাই, এই যেমন যখন যে এই যে স্টার্ট মেনু যখন ক্লিক করছি, আমরা এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমাদের কিবোর্ড থেকে যদি এই যে উইন্ডোজের যে আইকনটা দেখা যাচ্ছে, যেটা যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের স্টার্ট যে মেনু রয়েছে সেটা কিন্তু ওপেন হবে, হ্যাঁ? এই যে দেখুন, এখানে ক্লিক করলাম, এখান থেকে আমার স্টার্ট মেনুটা এই যে দেখুন ওপেন হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে স্টার্ট মেনুর কাজ। জাস্ট একবার ক্লিক করলে আসবে, আবার ক্লিক করলে হারিয়ে যাবে, আর কিছু না। তারপর হচ্ছে অল্টার। অল্টার এবং কন্ট্রোলের সেম পদ্ধতি, যে কন্ট্রোলের নিজস্ব কোনো ক্ষমতা না, অন্যজনের সহযোগিতা না নিলে ওই অল্টারও কিন্তু সেম। আপনি অল্টার যদি চাপ দিয়ে ধরে থাকেন, কিছুই মনে হচ্ছে কাজ করবে না, কিন্তু অল্টারের সাথে আরো কিছু অ্যাড করতে হবে। যেমন হচ্ছে আমি দেখাই, এখান থেকে কিবোর্ড থেকে যে অল্টার প্রেস করি, অল্টার প্রেস করলে দেখবেন যে মেনুগুলো রয়েছে, অর্থাৎ যে অপশনগুলো আছে, আমি এটা কেটে দিই, একসাথে দুইটা যেহেতু চালু করা যায় না। দেখুন, অল্টার যখন প্রেস করলাম তখন দেখবেন যে এই যে মেনুগুলোতে অনেকগুলো কিন্তু আইকন দেখা যাচ্ছে, হ্যাঁ, বা লেটার দেখা যাচ্ছে। যেমন হচ্ছে যে এই যে দেখেন এন, তারপর হচ্ছে এই যে এইচ, তারপর হচ্ছে জি, পি। আর মানে হচ্ছে যে কিবোর্ড থেকে আপনি যদি এইচ চাপ দেন তাহলে হোম মেনুটা সিলেক্ট হবে। যেমন আমি কিবোর্ড থেকে এখান থেকে এইচ চাপ দিলাম, যখন এইচ চাপ দিলেন অটোমেটিক কিন্তু প্রথমে আমাকে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করার পর যে আইকনগুলো যদি আসে, তখন আমাকে কি করতে হবে, ওই যে ইটা দেখাচ্ছে সেটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু ওই অপশনটা চালু হবে, না হলে কিন্তু হবে না। ওকে, এবার আবারও দেখাই। এই যেখানে আমি দেখুন যে ওয়ালটা প্রেস করলাম, ওয়ালটা প্রেস করার পর এই যে অনেকগুলা লেটার চলে এসছে। এখন যদি এই চাপ দিই, দেখুন যে যে হোম মেনু চলে এসছে। এখন যদি এই যে এখানে বি লেখা আছে, এইটা বি আমি যদি মাউস দিয়ে না করে কিবোর্ডে করি, এখানে বোঝাচ্ছে ওয়ান প্রেস করলে বি হবে। তাহলে কিবোর্ড থেকে ওয়ান প্রেস করলাম, এই যে দেখুন বোল্ড হলো, এবং আমরা ট্যাপ করলে লেখাটা মোটা হয়ে যাবে। এটা আমরা পরবর্তীতে শিখবো। তবে এটা মনে রাখবেন যে ওয়াল্টার যদি প্রেস করি তাহলে আমাদের কি হবে, এটা মেনু বার সিলেক্ট হবে, হ্যাঁ, বা বিভিন্ন অপশন সিলেক্ট হবে। এইটাই হচ্ছে কিবোর্ডের অল্টারের কাজ। ওকে, আবার আমরা ডিফল্ট যে কিবোর্ডে রয়েছে সেটা নিয়ে আসি। তারপর হচ্ছে আর একটা রয়েছে, সেটা হচ্ছে এই যে কিবোর্ডে রয়েছে, এই কিবোর্ডের ডানেও কিন্তু অল্টার এবং কন্ট্রোল বাটন থাকে, হ্যাঁ, একই বামেও থাকে, ডানেও থাকে। কিন্তু এখানে কিন্তু একটু আলাদা থাকতে পারে। সেটা হচ্ছে কি, যে এই যে দেখুন যা এখানে একই পদ্ধতিতে কিন্তু অল্টার কন্ট্রোল দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নাই। এই যে দেখুন এখানেও কন্ট্রোল, এই সাইডেও কন্ট্রোল আছে। আমি এটা মিনিমাইজ করি। ওকে, এই যে দেখুন, এটাও এটাও কিন্তু কন্ট্রোল, এটাও অল্টার, এই যে দেখুন এটাও অল্টার, এটাও উইন্ডোজ, দেখবেন যে এটাও উইন্ডোজ, হ্যাঁ। তাহলে দুইটা করে উইন্ডোজ থাকে, কিছু কিবোর্ডে থাকে, কিছু কিবোর্ডে থাকে না, একটাই থাকে। কিন্তু এখানে কিন্তু একটা ব্যতিক্রম দেখতে পাবেন, সেটা হচ্ছে কি, এই যে দেখুন এখানে কিন্তু তিনটা কি কি আছে, কিন্তু এখানে কিন্তু চারটা আছে, বা তিনটাও থাকতে পারে, কিন্তু ব্যতিক্রম থাকবে। ব্যতিক্রম কোনটা, এই যে এখানে দেখবেন যেটা, এটাকে বলা হয় কার্সার বাটন, হ্যাঁ। আমরা মাউসে যেমন ডান বাটন ক্লিক করে অনেকগুলো অপশন আছে, ঠিক একই একই পদ্ধতিতে এইটা হচ্ছে কার্সার পয়েন্ট, এই যেটা, হ্যাঁ, মাউসের যে ডান বাটন সেইটা। এইটা যখন ক্লিক করবেন তখন কিবোর্ড থেকে যে ডান বাটন ক্লিক করলে যে অপশনগুলো আছে সেটা দেখাবে। যেমন আমি এখন দেখাই,
যেমন এখান থেকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন মনে করেন যে আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ধরেন এখানে মাউসের ডান বাটন ক্লিক করলাম। এই যে ডান বাটন ক্লিক করার পরে এই যে এতগুলো যে তালিকা আসলো, এটা কিসের জন্য আসলো? আমি কিবোর্ড থেকে ডান বাটন চাপ দিয়েছি তাই। এখন যদি আমি কিবোর্ড থেকে এই ওই প্রতীকটাতে ক্লিক করি, অর্থাৎ কিবোর্ডের যে ডান দিকে যে মাউসের যে আইকনটা রয়েছে, মাউস পয়েন্ট যেটা রয়েছে সেটা জাস্ট আমরা যদি ক্লিক করি, তাহলে দেখুন ওই যে ডান বাটনের মতো কাজ করবে। তাহলে আপনি যখন আম চাইবেন আপনি মাউস ছাড়াও কিবোর্ডেও কাজ করতে পারবেন। তো এটাই হচ্ছে কার্সার পয়েন্ট। তারপরে হচ্ছে অ্যারো বাটন। আমরা তো বুঝতেই পারছি যে অ্যারো বাটন হচ্ছে চতুর্দিকে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। ডানে, বামে, উপরে, নিচে এটা ব্যবহার করা হয়। তবে এটা ডানে, বামে, উপরে গেলেও কিছু কাজ আছে। যেমন দেখুন, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ধরেন ওপেন করেছি, ধরেন এখানে লিখা আছে, আমরা ৩ টা লাইন তৈরি করেছি। এখন এই ৩ টা লাইন তৈরি করা আছে, আমি উপরে যাব। হ্যাঁ? নরমালি একটা আমি আবার কিবোর্ডটা নিয়ে আসি। এই যে ধরুন এটা। এখন আমি যদি আমার কার্সার পয়েন্টটা কোথায় আছে? কার্সার বলতে এই যে একটা দাগ যাচ্ছে রাস্তায়, এটাকে বলা হয় কার্সার পয়েন্ট। এই কার্সার পয়েন্টটা কোথায় আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন আমার কার্সার পয়েন্টে দেখুন এই যে এখানেই আছে। এই যে এই লিখার ডান সাইডে। তো এই যে লিখার ডান সাইডে আছে, আমার কার্সার পয়েন্টটা যদি উপরে রাখার প্রয়োজন হয়, তাহলে এই যে অ্যারো বাটন যেটা আছে, অর্থাৎ আমাদের যে ৪ টা অ্যারো বাটন রয়েছে, এই ৪ টা বার এখানে ক্লিক করতে হবে। এই অ্যারো বাটন যদি ক্লিক করি, তাহলে আমাদের যে কার্সার পয়েন্ট এখানে আছে সেটা এইটা এক ধাপ উপরে চলে যাবে। এই যে এইদিকে চলে যাবে। যেমন দেখুন, আমি এখানে ক্লিক করলাম, দেখুন এই যে উপরের লাইনে চলে যাচ্ছে। আবার ক্লিক করলাম, এই যে দেখুন তার উপরে চলে যাচ্ছে। এখন আমি যদি কি করি, এই যে কার্সার পয়েন্টটা এই যে রাইটে ক্লিক করি, তাহলে আমার কার্সার পয়েন্টটা কি হবে, এই দিকে যাবে। হ্যাঁ, এই দিকে যাবে। দেখুন আমি দেখাচ্ছি, আমি কিবোর্ড থেকে এই যে এইদিকে ডান দিকে সরাচ্ছি, এই যে ক্লিক করছি, দেখুন যে এদিকে চলে আসছে। হ্যাঁ, আর যদি বামে যেতে প্রয়োজন হয়, কিবোর্ডের বামের অ্যারো বাটন ক্লিক করলে এই জন্য চলে আসবে। এখন দেখুন আমি এখান থেকে আহ, এই যে কে আছে, কে লিখা আছে, আমি নিচে অ্যারো বাটন চাপ দিছি, দেখবেন যে আর কিন্তু যাবে না। কিসের জন্য যাবে না? দেখুন অনেকগুলো জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, কিন্তু আমি চাপ দিচ্ছি, যাবে না। এখানে আমাদের চোখে দেখলেও যেমন হচ্ছে অনেকগুলো জায়গা আছে, কিন্তু এগুলো কিন্তু স্পেস হয় না। স্পেস কখন হয়? যখন আপনি স্পেস বা চাপ দিবেন তখন ফাঁকা হবে, অথবা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন তখনই ফাঁকা হবে। তাছাড়া কিন্তু এখানে ফাঁকা হবে না। এবং ফাঁকা যদি না হয়, তাহলে একটা লাইন তৈরি হবে না। লাইন যদি না তৈরি হয়, আপনার কার্সার পয়েন্টও যাবে না। এবং আপনি যদি কার্সার পয়েন্ট না যায়, তাহলে আপনি কিবোর্ডের হাজার আপনি নিচ দিকে অথবা ডানে বামে সরান, কোনো দিকেই সরবে না। তো যখন দেখবেন যে আপনার আম, আমি নিচে চাপ দিচ্ছি, অ্যারো বাটন নিচে যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে আপনার এখানে ইন্টার প্রেস করা নাই। আপনার ইন্টার প্রেস করে অথবা স্পেস প্রেস করে আপনার লাইনটা তৈরি করতে হবে। হ্যাঁ, বা প্যারাগ্রাফগুলো তৈরি করতে হবে। সেটা হচ্ছে বোঝা যায়। যেমন দেখুন যে এখানে আমার এই যে এখানে ফাঁকা দেওয়া আছে, এখানে বোঝা যাচ্ছে না যে ফাঁকা আছে কিনা। এটা বুঝবেন কিভাবে? এই যে আমাদের হোম মেনুতে গিয়ে যদি এখানে যে প্যারাগ্রাফ অপশনটা রয়েছে, এই যে আইকনটা, এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। এই যে দেখুন, এই যে কিউ এর মতো যে প্রতীকটা আছে না, এটা হচ্ছে প্যারাগ্রাফের অংশ। এটা দেখা যাচ্ছে যে কোন দিকে কোন অংশের লাইনটা ফাঁকা আছে। এই যে দেখুন কোন অংশের লাইনটা ফাঁকা আছে সেটা কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, এইটা। আবার যদি এটাতে ক্লিক করি, আবার দেখবেন যে হাইড হয়ে যাবে। তো এইভাবে সুন্দরভাবে আমাদের এটা দেখা যায় যে এটা ফাঁকা আছে কিনা। এটা হচ্ছে সহজ একটা পদ্ধতি। ওকে, তাহলে আমাদের অ্যারো বাটনের কাজ শেষ। তারপরে দেখি কি আছে। হুম, তারপর হচ্ছে নিউমেরিক কি। নিউমেরিক মানে হচ্ছে নাম্বার কি। এই যে দেখুন এখানে একটা নাম্বার রয়েছে, এই নাম্বার কি। এই নাম্বার কি এর নর্মালি আমরা জানি যে এখানে কোনো কিছু সংখ্যা যদি ট্যাপ করি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে, যেমন 1 2 3 4 এভাবে ট্যাপ করছি, খুব সহজে কিন্তু ট্যাপ হচ্ছে। কিন্তু এখানেও কিন্তু একটু বোঝার পদ্ধতি আছে, বা এখানে আছে। যেমন আমি এই যে নাম্বারগুলো আছে এইটাকে আপনার বোঝার সুবিধার্থে ওয়ার্ডে নিয়ে যাই। এই যে আমি এখানে অডে নিয়ে গেলাম এই নাম্বারগুলো। এখন এখান থেকে যে এই নাম্বারগুলো যে আছে, আপনি নর্মালি এখানে ট্যাপ করলে কিন্তু এটা ইচ্ছা মতন ট্যাপ হবে। অর্থাৎ আপনি যা টাইপ করতে চাচ্ছেন সেটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, যে খুব সহজেই কিন্তু এটা টাইপ হয়ে যাবে। যেমন আমি এখানে এটাকে কেটে দিই, এখানে রাখি। হ্যাঁ, ধরেন এখানে কিবোর্ডটা পাশে রাখলাম। আমি দেখুন এখানে টাইপ করছি যে 1 2 3, খুব সহজে কিন্তু আমাদের ট্যাপ হয়ে যাচ্ছে বা টাপ হয়ে যাবে। এখানে দেখুন এই যে ওয়ানে ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু
আমার 1 টা চলে আসলো। 2 এ ক্লিক করলাম অটোমেটিক কিন্তু 2 চলে আসলো। 3 তে ক্লিক করলাম অটোমেটিক কিন্তু 3 চলে আসলো। এখন যদি কোনো কারণে এই যে উপরে লিখা থাকবে নাম লক অপশন থাকবে। এই নাম লক যদি অফ করা থাকে তাহলে আপনি যা টাইপ করবেন কোনো কিছু টাইপ হবে না। হ্যাঁ? যেমন দেখবেন আমি এখন ট্যাপ করছি, দেখবেন যে ঠিকই ট্যাপ হবে। এই যে দেখুন ঠিকই ট্যাপ হচ্ছে। কিন্তু নাম লক যদি ক্লিক করি তাহলে কিন্তু আর টাইপ হবে না। হ্যাঁ? অটোমেটিক কিন্তু এটা হারিয়ে যাবে। তো এখান থেকে এই যে দেখুন নাম লকে ক্লিক করবেন, এখন দেখবেন যে টাইপ হবে না এবং টাইপ যদি না হয় তাহলে আপনি বুঝবেন কিভাবে এটা অন হয়েছে কি অফ হয়ে আছে? সেটা হচ্ছে এই যে এখানে যে নাম আমাদের যে লাইট আছে সেটা কিন্তু নিভিয়ে যাবে। হ্যাঁ? এবং নিভিয়ে গেলে তখন বুঝবেন যে আপনি হাজার এটা টাইপ করেন আর কিন্তু ১-২ টাইপ হবে না। এটা লক হয়ে গেল। পুরা যে আ মাইক এই যে নিউমেরিক কি আছে অর্থাৎ নাম্বার কি আছে আর কাজ করবে না। কিন্তু কাজ না করলেও বিশেষ কিছু কি এ কাজ করবে। যেমন হচ্ছে আমরা এতক্ষণ যে দেখলাম আপনাদের দেখাই সেটা হচ্ছে এই যে এখানে দেখুন ৪ টা অ্যারো ৪ টে অ্যারোর কাজ দেখিয়েছিলাম। আমি আবারও এটিকে সাইডে নিয়ে আসি। ওকে। দেখবেন যে আমাদের এর আগে যে কাজ দেখলাম সেটা হচ্ছে এই যে অ্যারোর কাজ। অ্যারো হচ্ছে যে উপরের দিকে যদি লিখার কার্সর পয়েন্টটা সরাই তাহলে উপরেরটাতে ক্লিক করতে হবে। বামে হলে বামে, নিচে হলে নিচে, ডানে হলে ডানে। তাই না? এটাকে মুভ করার জন্য ব্যবহার করা হয় চতুর্দিকে। তো যখন এখান থেকে দেখুন আমি এখান থেকেও আবার টাইপ করছি 1 2 3 4 ইত্যাদি টাইপ করছি। ঠিকই টাইপ হচ্ছে। কিন্তু যদি নাম লক অফ করে রাখেন অর্থাৎ এই যে এখান থেকে যে নাম লক অপশন বাটনটা আছে এটা যদি অফ করে রাখা হয় তাহলে কিন্তু আর কাজ করবে না। আমি দেখুন নাম লক অফ করে দিলাম। এখন আমি টাইপ করছি। দেখুন টাইপ হচ্ছে না। হুম? তখন কি কাজ করবে? দেখেন। এটা যদি নাম লক অফ হয়ে থাকে তাহলে কাজ করবে এটা কি? একটু খেয়াল রাখতে হবে। আমাদের কিবোর্ডের দিকে লক্ষ্য রাখেন। এই যে ২ এর এখানে দেখবেন যে ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারোটা কিন্তু এই যে অ্যারোর সাথে মিল আছে। এইটার দিকে যদি লক্ষ্য রাখেন দেখবেন যে এই যে এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে। অর্থাৎ অ্যারো কিন্তু এই অ্যারোর সাথে মিল আছে। আবার 6 এর দিকে দেখুন যে এখানে কিন্তু একটা ছোট্ট অ্যারো চিহ্ন আছে রাইটে। এইটা কিন্তু অ্যারোর মতো মিল আছে। ঠিক একই পদ্ধতিতে A4 এও কিন্তু এখানে অ্যারো চিহ্ন আছে। অর্থাৎ এই অ্যারোর মতো মিল আছে। অর্থাৎ যখন এই নাম লকটা অফ থাকবে তখন কিন্তু এই 4 এ লেফটের অ্যারোতে মতো কাজ করবে। 2 হচ্ছে ডাউন অ্যারোতে কাজ করবে। আর 6 হচ্ছে এই যে আপনার রাইট অ্যারোতে কাজ করবে। আর 8 হচ্ছে উপর অ্যারোতে কাজ করবে। মানে আপনি উম মানে একই কিবোর্ডে ২ টা অ্যারো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ? তবে অবশ্যই অন অফ যদি থাকে তাহলে। না হলে কিন্তু কাজ করবে না। এই হচ্ছে আমাদের নাম লকের কাজ। আর সর্বশেষ যেটা আছে মডিফাই কি বলা হয় বা ফাংশন কি বলা হয় সেটা হচ্ছে কোনটা? এই যে এখান থেকে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এইগুলা। তো এইগুলা কিভাবে কাজ করে আমি একটু দেখানোর চেষ্টা করি। এখান থেকে আমরা বাটনটা নিয়ে আসি। ওকে। এই কয়েকটা নিয়ে আসবো। এটাকে কপি করলাম। ওকে। পাশাপাশি রাখছি যাতে আপনারা বুঝতে পারেন সেজন্য পাশাপাশি রাখছি। ওকে। তো এখান থেকে আ এখানে নিয়ে আসলাম। ওকে। এই যে দেখুন। আমরা এখন একটু কিছু টাইপ করি, হ্যাঁ? আ এই যে দেখুন টাইপ করলাম, হ্যাঁ? এই যে এখানে টাইপ করলাম। তো এখন দেখেন যে এখানে যে টাইপ করলাম, আম এখানে যে টাইপ করার পর এই যে এখানে দেখবেন যে এখানে লিখা আছে হোম, হোম একটা অপশন থাকবে এখানে দেখতে পাবেন। আম হোম নামে অপশন থাকবে এই যে এখানে। আ এই হোমে যখন ক্লিক করা হবে, কার্সর পয়েন্টটা যদি কি হয়? শেষ দিকে থাকে। এই যে দেখুন কার্সর পয়েন্টের শেষ দিকে আছে। হোমে ক্লিক করার সাথে, সাথে একবারে কিন্তু ১ম এ চলে যাবে। আমি দেখাই। কার্সর পয়েন্টে দেখুন একবারে ১ম এ শেষে আছে। আমি যদি হোমে ক্লিক করি একবারে দেখুন ১ম এ কার্সর পয়েন্টে চলে এসছে। আবার যদি কি করি কার্সর পয়েন্টটা আ তো একবারে লাস্টে নিয়ে আসবেন। সেক্ষেত্রে কি করতে হবে? ইন্ড নামে একটা অপশন আছে হোম মেনুর হোম যে আছে সেটার নিচে অর্থাৎ এই যে এইটা, হ্যাঁ? আম এখানে ক্লিক করলে একবারে কার্সর পয়েন্টটা লাস্টে চলে যাবে এই যে এভাবে। আর তারপরে আছে পেজ আপ অ্যান্ড ডাউন। এখানে দেখাবে এই যে এখানে পেজ আপ এবং পেজ ডাউন। আপ করলে পাতার একবারে উপরের অংশ দেখাবে আর
ডাউন করলে একবার পাতার নিচের অংশ দেখাবে। এটা হচ্ছে কাজ। আর আরো একটা আছে ইনসার্ট নামে একটা কিবোর্ড আছে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করে না। এই যে ইনসার্ট, এটা এক একটা প্রোগ্রামে এক এক রকম কাজ করে। আপাতত এটার কোনো কাজ নাই, আপাতত দরকার নাই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডিলিট। এই ডিলিট এবং এই ব্যাক স্পেস, এই দুইটার কিন্তু আম, মানে অনেক কাজ আছে। যেমন দেখুন, এখানে আমি লিখছি ওইখানে নাম লক করেছে 2, আর এখানে লিখলাম 25। এইটা একটু আপনাদের জন্য বড় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এখানে দেখুন আমার কার্সার পয়েন্টটা এখানে রাখলাম। ওকে, এই যে কার্সার পয়েন্টটা কোথায় রেখেছি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যে এই যে এখানে আহ, মনে করেন এখানে দিই 20 আর 45 দিলাম। এখন এই কার্সার পয়েন্টটা আমার আছে 4 এর বামে। তাহলে 4 এর বামে যদি থাকে তাহলে কোন অংশের ফাঁকা আছে? অবশ্যই বামের অংশ ফাঁকা আছে। তাহলে বামের অংশ যদি মুছার প্রয়োজন হয়, কিবোর্ড থেকে জাস্ট আপনাকে ব্যাক স্পেস চাপ দিতে হবে। তাহলে কার্সার পয়েন্ট যেখানে থাকবে তার বামের অংশ যদি মুছার প্রয়োজন হয়, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলে তার বামের অংশ মুছে। যেমন আবারও দেখায়, এই যে যতবার দেখুন ব্যাক স্পেস চাপ দেবো ততবার কিন্তু বামের অংশ মুছবে। এই যে দেখুন মুছতে আছে। এখন যদি আমরা কি আবারও ব্যাক স্পেস চাপ দিই, তাহলে তো এক্সট্রা যে লেখাগুলো আছে এটা মুছে যাবে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কার্সারটা আছেটা কোথায়। যেমন দেখুন যে এখানে এই যে 20 যেটা আছে আমি 0 পাশে রাখলাম। এবার কার্সার পয়েন্ট কোন সাইডে ফাঁকা আছে? অবশ্যই ডান সাইডে। তাহলে আমাদের কি করতে হবে? ডানের অংশটা মুছতে হবে। তাহলে ডানের অংশ যদি মুছার প্রয়োজন হয়, জাস্ট এই যে আমাদের যে কিবোর্ডটা রয়েছে, এই যে কিবোর্ডটা রয়েছে, এই কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিতে হবে। যতবার ডিলিট চাপ দেওয়া হবে একের পর এক দেখবেন যে ডানের অংশটা এই যে গ্যাপটা মুছতে আছে। এই যে দেখুন অটোমেটিক কিন্তু মুছতে আছে এবং নিচে কিন্তু চলে যাচ্ছে, তাই না? তো এইভাবে কি করা যায়? এটা মুছানো যায়। আরেকটা যদি হয়, আমি এখানে ধরুন নিচে প্রেস করলাম, ইন্টার প্রেস করলাম। এখন ইন্টার প্রেস করলেও খেয়াল রাখতে হবে আমার কার্সার পয়েন্টটা আছে কোথায়। তাহলে দেখুন এই যে কার্সার পয়েন্টটা আমার কোথায় আছে? এই 4 এর সামনে। এখন আমি যদি এখানে কার্সার পয়েন্টটা রেখে এইটাকে যে এই যে 4 6টাকে উপরে নিয়ে আসি, অর্থাৎ এইটাকে যদি আমি মনে করি যে এখানে নিয়ে আসবো, সেক্ষেত্রে কি হতে হবে? আমরা নর্মালি জানি যে এখান থেকে যে এখানে আসবে, তাই না? তাহলে এখানে কার্সার পয়েন্ট আছে, তাহলে আমাদের কোন সাইডে ফাঁকা থাকবে? অবশ্যই বাম সাইডে। তো বামের অংশ মুছার জন্য কি করতে হবে? কিবোর্ড থেকে ব্যাক স্পেস, ব্যাক স্পেস চাপ দিলে দেখবেন যে এই যে যে গ্যাপগুলো আছে আস্তে আস্তে এইগুলো কিন্তু এই যে মুছে যাবে। এই যে দেখুন মুছে যাবে এবং মুছে যাওয়ার কারণে দুইটাই কিন্তু চলে আসবে। তো এইভাবে সুন্দরভাবে আমাদের ডিলিট এবং ব্যাক স্পেসের কাজ করা যায়। তো এইভাবে আমরা কিবোর্ডের যে ব্যবহার, সেই ব্যবহারগুলোই আজকে আম জানলাম। এগুলো হচ্ছে বেসিক একটা ব্যবহার। এগুলা দৈনন্দিন কাজের সাথে সাথেই এগুলা প্রয়োজন হয়। এখানে দেখতে পাবেন, এই যে এখানে লেকচার শিটে দেওয়া আছে। আপনারা একটু দেখে নিবেন। আর এতগুলো শর্টকাট মনে রাখারও দরকার নাই। জাস্ট যেগুলো আপনার কাজ বেশি করা হয়, হ্যাঁ? সেগুলোই মনে রাখবেন। যেমন এই যে দেখুন আমি এখানে বললাম হোম মেনু হচ্ছে যে কি একটা সাহায্য কোনো ডকুমেন্টের কার্সর পয়েন্টকে লাইনের প্রথম অংশে নিয়ে আসতে সাহায্য করে। এই যে একবারই লেখা আছে, এই যে আপ এবং ডাউন, এই যে এটা দ্বারা ডকুমেন্টের পূর্বের অংশে দেখা যায়। অর্থাৎ একবারে বললাম যে একবারে প্রথম পাতায় যাওয়া যায়। তারপর হচ্ছে পেজ ডাউন, এটি দ্বারা এই যে ডকুমেন্টের শেষের অংশে যাওয়া যায়। হ্যাঁ, এই যে ইন্ড, এটি দ্বারা কোনো খোলা ডকুমেন্টের শেষে যাওয়া যায়। এই যে এভাবে কিন্তু সুন্দরভাবে মানে দিয়ে রেখেছি বা লিখে রেখেছি। আপনারা একটা চাইলে পড়েও এগুলো আয়ত্ত করতে পারেন। হ্যাঁ? আর যদি ভিডিও কয়েকবার দেখেন তাহলে তো কোনো ব্যাপার না। এগুলো আরো বেশি মনে থাকবে। তো এইভাবে আপনার ইচ্ছা মতন করা যায়। আর এখানে নিচে কিছু শর্টকাট দেওয়া আছে, কিবোর্ডের শর্টকাট। এই যে কন্ট্রোল A প্রেস করলে অল সিলেক্ট হয়। হ্যাঁ? এই যে এখানে দেখতে পাবেন যে কন্ট্রোল A প্রেস করলে এই যে অল সিলেক্ট, এবং এটার কাজ হচ্ছে কি এখানে একত্রে নির্বাচন করা। কন্ট্রোল B এ হচ্ছে বোল্ড, হ্যাঁ? এই যেখানে বোল্ড মানে লিখাকে মোটা হবে। তারপর হচ্ছে কন্ট্রোল এই যে সি যদি প্রেস করেন তাহলে কি হবে? কপি। কপি হলে কি হবে? কোনো কিছু সিলেক্ট হবে। এখানে খেয়াল রাখবেন যে নরমালি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের বা যেকোনো কিবোর্ডের শর্টকাট হচ্ছে প্রথম অক্ষর। হ্যাঁ? শর্টকাট হচ্ছে প্রথম অক্ষর। প্রথম অক্ষরটা কি? এখানে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন যে শর্টকাটগুলো কেমন। যেমন এখানে দেখবেন যে শর্টকাট হচ্ছে এই যে দেখুন কন্ট্রোল A, অল সিলেক্ট। কিছু বললাম যে 95% শর্টকাট প্রথম অক্ষর। যেমন এটা একটু এই যে ওয়াল।
অলের প্রথম অক্ষর এ, তাই না? তাহলে বোল্ড, এই যে দেখুন বোল্টের বি। তারপর হচ্ছে কন্ট্রোল সি, সি এ কপি। এই যে দেখুন সি এর কি কপি অটোমেটিক চলে আসছে। যেমন একটু ডি, এটা আলাদা আছে, কিছু কিছু আলাদা, যেমন ফাইন্ডের প্রথম অক্ষর এফ, তাহলে এই যে দেখুন কন্ট্রোল এফ। গো টু এর প্রথম অক্ষর কি জি, এই যে দেখুন চলে এসছে। তো এখানে এই যে ইটালি আই, তারপর যে জাস্টিফাই যে, হ্যাঁ, তারপর হচ্ছে লেফট, দেখুন যে এল। তো এই যে দেখুন যে প্রায় 95% শর্টকাট হচ্ছে প্রথম অক্ষর। আর 5% যেগুলো ব্যতিক্রম আছে এগুলো একটু মনে রাখলেই আপনি বুঝতে পারবেন যে বাকিগুলো শর্টকাট হচ্ছে প্রথম অক্ষর। এইভাবে বিভিন্ন কিন্তু এখানে শর্টকাট একবারে এ থেকে জেড পর্যন্ত। এই যে দেখুন আমি আবারও একটু দেখাই যে এ বি সি ডি এভাবে কিন্তু একবারে জেড পর্যন্ত দেওয়া আছে। এই যে দেখুন জেড পর্যন্ত দেওয়া আছে, হ্যাঁ। তো প্রতিটা কিবোর্ডের কিন্তু শর্টকাট রয়েছে। আমরা যখন এই প্রোগ্রামগুলো দেখব, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড যে এখন যে ক্লাস পরিচালনা করছি বা দেখছি, আমরা যখন এই বাকি প্রোগ্রামগুলো দেখব, তখন কিছু কি কি প্রোগ্রামের কোন কোন শর্টকাটগুলো ব্যবহার করব এবং ওই শর্টকাটগুলো কেমন ব্যবহার করব সেগুলো কিন্তু আস্তে আস্তে গিয়ে আমরা জেনে যাব, হ্যাঁ। কিন্তু আজকে জাস্ট আপনি মনে রাখবেন যে হ্যাঁ, এই কিবোর্ডের যে শর্টকাটগুলো, এই শর্টকাটগুলো এই কাজগুলো হয়। আমরা যখন বাস্তবে কাজে লাগাবো তখন কিন্তু খুব সহজেই আপনি নিজে নিজেই পারবেন। তাছাড়া এগুলো আপনি পড়ে রাখতে পারেন। এগুলো মুখস্থ করার তেমন কিছু না। আপনি যখন রেগুলার কাজ করবেন দেখবেন অটোমেটিক কিন্তু মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ, বা এগুলো আয়ত্ত হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাসের মূল বিষয়, কিবোর্ডের ব্যবহার। আমাদের কোর্স মডিউলে আবারও একটু দেখি কোর্স মডিউলে কি আছে। আগামী ক্লাসে আছে হোম মেনু, হ্যাঁ। এখানে লেখা আছে দেখুন যে হোম মেনু। এই যে হোম মেনু আছে মাইক্রোসফট ওয়ার্ডের, আমরা এই হোম মেনুটি নিয়ে আলোচনা করব। এই যে দেখুন হোম মেনু। তো এই আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো তো মেনু। এই মেনুগুলো, যে মেনুগুলো একবারে ছোট, যেমন হচ্ছে ফাইল ছোট, তারপর হচ্ছে হোম ছোট, তারপর হচ্ছে ডিজাইন একদিনই শেষ হয়ে যাবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ভিউ মেনু একদিনই শেষ হয়ে যাবে। যেগুলো ছোট ছোট মেনু সেগুলো একদিনই কমপ্লিট করে দেবো, আর যেগুলো একটু বড় সেগুলো কিন্তু 2-3টা ক্লাস সময় লাগতে পারে, হ্যাঁ, যেহেতু এই একই জিনিস। আর সবসময় বলছি যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড যদি ভালোভাবে এই টুল সেটগুলো শিখে যাই তাহলে কিন্তু 80% কাজ কমপ্লিট। সেহেতু কিন্তু একটু মনোযোগ সহকারে ভালোভাবে কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। তো আমি আপাতত এই এইটা যেহেতু আমাদের মূল বিষয়টা হয়ে গেছে, এটা আজকের রেকর্ডিংটা অফ করে দিই। আর কারো কোনো যদি সমস্যা থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। ভাই লেকচার শিটটা কোন জায়গায় পামু এটা একটু দেখাই দেন।